আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ফারহানা গুলজার, প্রভাষক, ওমর গনি এমএস কলেজ, চট্টগ্রাম। আমি ইতিহাস বিভাগের প্রভাষক। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। মানবিক শাখার বিষয় হচ্ছে ইতিহাস প্রথম পত্র। শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম অধ্যায় দিয়েই শুরু করেছিলাম। প্রথম অধ্যায়ের উপর দুটি ক্লাস হয়ে গেছে। একটিতে আমি ভারতবর্ষে পর্তুগিজদের আগমন সম্পর্কে পড়িয়েছি, আরেকটিতে দ্বিতীয় ক্লাসটিতে ওলন্দাজদের আগমন সম্পর্কে পড়িয়েছি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অধ্যায়টির নামই হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। তো আজকের পাঠে থাকবে ভারতবর্ষে ইংরেজদের আগমন সম্পর্কে আলোচনা। আসো আমরা জেনে নিই এর শিখন ফলটি কী হতে পারে। এই পাঠের পরে তোমরা ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য বিস্তারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা বর্ণনা করতে পারবে। ইংরেজদের আগমন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে গিয়ে আমি ছোট ছোট কিছু প্রশ্ন তৈরি করেছি এবং সেগুলোর উত্তরও তৈরি করে দিয়েছি। সেগুলো নিয়েই আমি আলোচনা করব। এখানে কিছু প্রশ্ন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আছে এবং সেভাবে আমি প্রশ্নগুলো এখানে রেডি করে তোমাদের সাথে আলোচনা করছি। তো আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, ইংরেজরা কেন ভারতবর্ষে আগমন করেছিল? তোমরা যেহেতু এখন একাদশের শিক্ষার্থী, আমি এতটুকু আশাই করতে পারি যে তোমরা জানো যে ভারতবর্ষে ইংরেজরা ব্যবসার উদ্দেশ্যে আগমন করে প্রায় 200 বছরের মতো ভারতবর্ষকে তারা শাসন এবং শোষণ করেছে। ব্যবসা বাণিজ্যর কথা বলে ভারত উপমহাদেশে তারা আগমন করলেও শেষ পর্যন্ত তারা ভারতবর্ষের শাসন ব্যবস্থাটাকেই দখল করে নেয়। তো সেসব দখল করার ইতিহাসগুলো আমরা পর্যায়ক্রমে জানতে পারবো। আজকে আমরা প্রথমে দেখব যে ঠিক তারা কেন, কিভাবে এখানে আগমন করেছিল, কিভাবে ব্যবসার সূত্রপাত ঘটিয়েছিল এখানে। তো আসো আগে দেখি ইংরেজরা কেন ভারতবর্ষে আগমন করেছিল। আমি এই ক্লাসটি প্রথমেই বলেছি যে তোমাদের আমি ভারতবর্ষে পর্তুগিজদের আগমন সম্পর্কে পড়িয়েছি, ওলন্দাজদের আগমন সম্পর্কে পড়িয়েছি। তো ভারতবর্ষে যখন পর্তুগিজ এবং ওলন্দাজ বণিকরা বাণিজ্যিক উদ্দেশ্যে আসলো এবং বাণিজ্যিক সফলতা অর্জন করে তারা বিপুল ধন সম্পদের মালিক হয়ে গেল বা ধন সম্পদ অর্জন করলো, সেটি দেখে ইংরেজ বণিকদের মনে এই অঞ্চলে বাণিজ্য করার আগ্রহ সৃষ্টি হয়েছিল। তাহলে তো আমরা বুঝতে পেরেছো ইংরেজরা কেন ভারতবর্ষে আগমন করেছিল। ভারতবর্ষের বিপুল ধন সম্পদের বর্ণনা এবং বাণিজ্য করার সম্ভাবনা তাদের আছে, যেহেতু তাদের সামনে উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিল পর্তুগিজ এবং ওলন্দাজ, তাই তারাও বাণিজ্য করার উদ্দেশ্যে ভারতবর্ষে আগমন করেছিল। এখন আসো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠন করা হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে, যেহেতু তারা ভারতবর্ষে ব্যবসা করবে বা যে কোনো দেশে যদি তারা ব্যবসা করতে যায়, সেক্ষেত্রে ব্যবসা করার জন্য একটি কোম্পানি গঠন করতে হয়। যে কেউ কিন্তু ইচ্ছা করলে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে ব্যবসা শুরু করে দিতে পারে না। এক দেশ থেকে অন্য দেশে গিয়ে ব্যবসা শুরু করতে হলে সেখানে কিছু নিয়মকানুন থাকে, আর সেখানকার শর্ত হচ্ছে, নিয়মকানুনগুলো হচ্ছে নিজ দেশের রাজা, সম্রাট বা প্রেসিডেন্ট যেই থাকুক না কেন তার কাছ থেকে একটি সনদ নিয়ে দিতে হবে, অর্থাৎ তিনি যে অনুমতি দিয়েছেন সেরকম একটি সনদ নিয়ে যাওয়ার ব্যবস্থা তৎকালে ছিল। তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়েছিল মূলত ব্যবসা করার জন্যই। 1599 সালে ইংল্যান্ডের একদল বণিক প্রাচ্যের বিভিন্ন দেশে বাণিজ্য করার উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল। তাহলে এই প্রশ্নটার উত্তর খুব বেশি কিছু লেখার নেই, এটি জ্ঞানমূলক হিসেবে আসতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠন করা হয়েছিল। এটা এত বিস্তারিত কিছু লেখার দরকার নেই, এখানে তোমরা এটি এভাবেই লিখবে যে 1599 সালে ইংল্যান্ডের একদল বণিক প্রাচ্যের বিভিন্ন দেশে বাণিজ্য করার উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল। এতটুকু দিলে এটা হয়ে যাবে। এরপর আসো পরের প্রশ্ন বা 3 নম্বর প্রশ্ন, ইংরেজরা কখন ভারতবর্ষে আগমন করে? 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছরের জন্য একটি সনদ নিয়ে ভারতবর্ষে আসে
এবং তৎকালীন মুঘল সম্রাট আকবরের দরবারে তারা উপস্থিত হয়ে বাণিজ্যিক সুবিধা প্রাপ্তি প্রার্থনা করে। আকবর তাদের বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। তাহলে প্রশ্নটি ছিল ইংরেজরা কখন ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে আসে। তাহলে উত্তরটি হচ্ছে কি 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছরের জন্য সনদ নিয়ে ভারতবর্ষে বাণিজ্য করতে আসে এবং তৎকালীন মুঘল সম্রাট আকবরের দরবারে তারা বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য প্রার্থনা জানায়। তো সম্রাট আকবর তাদের সেই অনুমতি প্রদান করেন। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটি হচ্ছে রানী প্রথম এলিজাবেথ, সাল হচ্ছে 1509 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এখানে রানী এলিজাবেথের একটি ছবি দিয়েছি। ইনি হচ্ছেন সে বিখ্যাত রানী এলিজাবেথ, প্রথম এলিজাবেথ। উনি ভারতবর্ষে ইংরেজদেরকে আসার জন্য সনদ প্রদান করেছিলেন। তো সেই সনদ নিয়েই ইংরেজরা ভারতবর্ষে ব্যবসা করতে আসে। এরপরে আসো পরের প্রশ্নটি, ইংরেজরা ভারতবর্ষে প্রথম কখন এবং কিভাবে কুঠি স্থাপন করে। 1608 সালে ক্যাপ্টেন হকিন্স প্রথম জেমসের, ইংল্যান্ডের তৎকালীন রাজা ছিলেন প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে ভারতবর্ষে তাদের বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করেন। তাহলে রানী এলিজাবেথ আর হচ্ছে এখানে প্রথম জেমস, রানী এলিজাবেথের সাথে প্রথম জেমসকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। রানী এলিজাবেথের থেকে অনুমতি নিয়ে 1600 সালে তারা ইংরেজরা আসে বাণিজ্য করার জন্য। আর যখন প্রথম জেমসের কাছ থেকে সুপারিশপত্র নিয়ে আসে সেটি হচ্ছে 1608 সালে, তখন কিন্তু তারা বাণিজ্য করার জন্য সুপারিশপত্র নিয়ে আসেনি, বাণিজ্যটাকে বাড়ানোর জন্য অর্থাৎ সম্প্রসারণের জন্য তখন তারা ভারতবর্ষে সুপারিশপত্র নিয়ে আসে। এবং সেই সুপারিশপত্র কিন্তু সম্রাট আকবরের কাছে নয়, সেই সম্রাট আকবর হচ্ছেন 1600 সালে, আর 1608 সালে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। তো ক্যাপ্টেন হকিন্স প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে কার কাছে আসেন? সম্রাট জাহাঙ্গীরের কাছে। কত সালে? 1608 সালে। সম্রাটের অনুমতি সাপেক্ষে 1612 সালে ইংরেজরা সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে প্রশ্নের উত্তরটি আশা করছি সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। রানী এলিজাবেথের কথা আসে যখন বাণিজ্য করার জন্য তারা আসে, আর প্রথম জেমসের কথা আসে যখন তারা বাণিজ্য সম্প্রসারণ করার উদ্দেশ্যে আসে, সেটি হচ্ছে ক্যাপ্টেন হকিন্স। তো এই গেল তোমার ইংরেজরা ভারতবর্ষে প্রথম কখন আসে, কিভাবে কুঠি স্থাপন করে। এবার আসো পরের প্রশ্নে চলে যাই। ইংরেজরা ভারতবর্ষে কিভাবে তাদের বাণিজ্য সম্প্রসারণ করেছিল তা ব্যাখ্যা করো। দেখো, আমি কিন্তু একটি প্রশ্ন দিয়েই এটি আলোচনা করতে পারতাম যে ইংরেজরা কিভাবে ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেছিল বা সম্প্রসারণ করেছিল, শুধু এটি লিখে বিস্তারিত লেখা যেত। কিন্তু সেক্ষেত্রে তোমাদের যেহেতু খুব বড় করে প্রশ্নের উত্তর লেখার কোনো সুযোগ নেই, সর্বোচ্চ 4 নাম্বারের উত্তর তোমরা প্রদান করবে, এই কারণে আমি এটি একসাথে বড় করে আলোচনা না করে প্রশ্নগুলোকে আলাদা আলাদা করে তোমাদের সুবিধার জন্য ছোট ছোট করে দিয়েছি, যাতে তোমাদের মনে রাখতে বা অনুশীলন করতেও সুবিধা হয়। একটি প্রশ্ন আলাদা আলাদাভাবে তোমরা অনুশীলন করবে এবং এভাবে তোমাদের মনে রাখতেও কিন্তু সুবিধা হবে। এটি মনে করেই আমি এভাবে ছোট ছোট প্রশ্ন দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, পরের প্রশ্নটি হচ্ছিল যে কি ইংরেজরা ভারতবর্ষে কিভাবে তাদের বাণিজ্য সম্প্রসারণ করেছিল। তো বাণিজ্য সম্প্রসারণ করতে গিয়েও এখানে একটি ছবি দিয়েছি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে ছবিগুলো পাবে। দ্বিতীয় ছবিটি হচ্ছে স্যার টমাস রো, সাল হচ্ছে 1581 থেকে 1644। তো এই ছবিটি বা কেন এখানে দিলাম একটু পরেই তোমরা তার উত্তর জানতে পারবে যে কেন এই ছবিটি এখানে দেওয়া হয়েছে। তো প্রশ্নটি ছিল ভারতবর্ষে কিভাবে তাদের বাণিজ্য তারা সম্প্রসারণ করেছিল। আসো আমরা এবার এর উত্তরটি খুঁজে বের করার চেষ্টা করি। 1615 সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত স্যার টমাস রো, তাহলে একটু আগে যার ছবিটি দিয়েছি তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের একজন দূত। তো তার নাম কি বললাম? স্যার টমাস রো।
তিনি 1615 সালে সম্রাট জাহাঙ্গীরের সাথে এসে তার দরবারে দেখা করেন এবং দেখা করে তিনি বেশ কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধার জন্য দাবি জানান এবং সম্রাট জাহাঙ্গীর সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকে দিয়েছিল। 1619 সালে তিনি ফিরে যান। তো 1619 সালে তিনি ফিরে যাওয়ার পূর্বেই মুসলিম পট্টমে ইংরেজরা তাদের দ্বিতীয় কুঠি স্থাপন করে। তাহলে প্রথম কুঠিটি ছিল সুরাটে, আর দ্বিতীয়টি হচ্ছে মুসলিম পট্টমে। তাহলে 1619 সালে টমাস রো ফিরে যাওয়ার পূর্বেই দ্বিতীয় কুঠিটি মুসলিম পট্টমে তারা স্থাপন করে। তাহলে সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করার সুফলতা তারা এটাই পেল যে দ্বিতীয় কুঠিটি তারা স্থাপন করে ফেলেছে, অর্থাৎ সম্প্রসারণ হচ্ছে, বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। একটি কুঠি থেকে 1619 সালে এসে দুটি কুঠি হয়ে গেল। ইতিমধ্যে পর্তুগিজরা বাংলা থেকে বিতাড়িত হলে ইংরেজরা বালেশ্বরে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। পর্তুগিজদের বালেশ্বরে একটি বাণিজ্য কুঠি ছিল। পর্তুগিজরা যখন বাংলা থেকে বিতাড়িত হয়ে চলে যায় তখন ইংরেজরা সেখানে অর্থাৎ বালেশ্বরে তাদের আরেকটি বাণিজ্য কুঠি স্থাপন করে। এরপর করমণ্ডল হচ্ছে মাদ্রাজ শহরের উপকূলে, সেখানে একটি তারা দুর্গ নির্মাণ করে। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু সম্প্রসারণ হচ্ছে, একটি কুঠি থেকে দ্বিতীয় কুঠি থেকে বালেশ্বরে আরেকটি কুঠি, এরপর করমণ্ডলে একটি দুর্গ নির্মাণ করে তারা। 1651 সালে বাংলার সুবাদার শাহ সুজার অনুমতি নিয়ে হুগলিতে 1658 সালে কাশিমবাজারে আরও একটি কুঠি স্থাপন করে। অর্থাৎ 1651 সালে হুগলিতে একটি কুঠি, আবার 1658 সালে কাশিমবাজারে আরেকটি কুঠি স্থাপন করে। এরপর ধীরে ধীরে ঢাকা ও মালদহে কুঠি স্থাপন করে তারা তাদের শক্তি বৃদ্ধি করতে থাকে। তো এখানে এতটুকু লিখলে হয়ে যাবে যে কিভাবে তারা তাদের বাণিজ্যকে সম্প্রসারণ করেছিল। কুঠি নির্মাণ করা মানে বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে বলেই তারা কুঠি নির্মাণ করে যাচ্ছিল। তো এভাবে তারা তাদের শক্তি বৃদ্ধি করতে থাকে। পরের প্রশ্নটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কলকাতা নগরীর গোড়াপত্তন কিভাবে হয়েছিল। তো এখানেও তোমাদের আমি একটা ছবি দিয়েছি। জব চার্নক 1630 থেকে 1693 সালে। ছবিগুলো আমি বই থেকে নিয়েছি, এ কারণে হয়তো তোমাদের একটু ঝাপসা মনে হতে পারে। তো ঝাপসা মনে হলো সমস্যা নেই, বোঝা যাচ্ছে। জব চার্নক 1630 থেকে 1693 সাল পর্যন্ত তিনি কলকাতা নগরীর গোড়াপত্তনের জন্য বিশেষভাবে বিখ্যাত। 1690 সালে জব চার্নক ভাগীরথী নদীর তীরে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারি স্বত্ব কিনে নেন। এই তিনটি গ্রামকে কেন্দ্র করে বর্তমান কলকাতা নগরীর গোড়াপত্তন। তাহলে আবার বলছি, 1690 সালে জব চার্নক ভাগীরথী নদীর তীরে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারি স্বত্ব তিনি কিনে নেন। এই তিনটি গ্রামকে কেন্দ্র করে বর্তমান কলকাতা নগরীর গোড়াপত্তন। উল্লেখ্য যে পরবর্তীকালে এখানেই 1700 সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে ভারতবর্ষের ভাগ্য নির্ধারণকারী সেই বিখ্যাত দুর্গ ফোর্ট উইলিয়াম নির্মিত হয়, যা ইংরেজ শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অর্থাৎ এটি সেন্টারে পরিণত হয়। ইংরেজদের যে পাওয়ার ভারতবর্ষে তারা বিস্তার করেছিল, যে জায়গায় বসে তারা সমস্ত রকমের প্ল্যান, যুদ্ধের প্ল্যান, ব্যবসা বাণিজ্যের প্ল্যান, ষড়যন্ত্রের প্ল্যান করত, সেটি হচ্ছে উইলিয়াম ফোর্ট বা ফোর্ট উইলিয়াম দুর্গ। তাহলে রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে 17 সালে এই ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়েছিল। তো এই হচ্ছে কলকাতা শহরের গোড়াপত্তনের কাহিনী। তো এইভাবেই কিন্তু দেখা গেল যে তারা এখানে তাদের বাণিজ্য বৃদ্ধি করতে থাকে। যেমন এখানে আমি আরও একটি বিষয় তোমাদের জানানোর জন্য বলে রাখি যে 1717 সালে সম্রাট ফররুখশিয়ারের অনুমতি নিয়ে ইংরেজরা বাংলা, মাদ্রাজ, বোম্বাইয়ে বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে থাকে। পাশাপাশি তারা নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে। এই যে ফররুখশিয়ারের এই ফরমানকে ইংরেজরা ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে তারা কিন্তু মন্তব্য করে। এভাবেই কিন্তু ধীরে ধীরে ইংরেজরা এখানে তাদের শক্তি নিয়ে জাঁকিয়ে বসে। তো ইংরেজদের আধিপত্য বিস্তারের কাহিনী মাত্র কিন্তু শুরু।
এই শুরু থেকে এরপর শেষ পর্যন্ত তারা 1947 সালে ভারতবর্ষ ছেড়ে যায়। এই যে তারা কিভাবে আসলো, পরবর্তী ধাপে ধাপে আরও অনেক ইতিহাস, মাত্র তাদের ইতিহাস শুরু, কিভাবে তারা কলকাতা নগরীকে প্রতিষ্ঠা করেছিল। তো আজকে আমি এখানে ক্লাসটি শেষ করব, কারণ একদিনে খুব বেশি আলোচনা করলে তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যাও হতে পারে। এই কারণে আজকে এতটুকুই থাক। তাহলে আজকে আমরা জানলাম কি আমি আরেকটু রিভিউ করি, যে ইংরেজরা কেন ভারতবর্ষে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠন করেছিল, রানী এলিজাবেথের ফরমান নিয়ে তারা 1600 সালে এখানে আসে, এরপর সম্রাট আকবরের দরবারে তারা উপস্থিত হয়, তারপর 1608 সালে তারা 1608 সালে তারা ক্যাপ্টেন হকিংস, ইংল্যান্ডের তৎকালীন রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করেন। এরপর 1612 সালে সুরাটে তারা বাণিজ্য কুঠি স্থাপন করেন। 1615 সালে তারা বলতে টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন, এসে কিছু বাণিজ্য সুযোগ সুবিধা আদায় করে নিয়ে যান। এরপর তিনি ভারতবর্ষ ত্যাগ করার আগেই আরেকটি বাণিজ্য কুঠি স্থাপন করেন, সেটি ছিল মুসলিমপট্টমে। এরপর পর্তুগিজরা বিতাড়িত হলে বালেশ্বরে তারা বাণিজ্য কুঠি স্থাপন করে, তারপর একটি দুর্গ নির্মাণ করে, এরপর হুগলিতে বাণিজ্য কুঠি নির্মাণ করে, কাশিমবাজার বাণিজ্য কুঠি নির্মাণ করে, ধীরে ধীরে ঢাকা, মালদহ এসব জায়গায় তারা তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করতে থাকে। এরপর হচ্ছে ভাগীরথী নদীর তীরে 3টি গ্রাম নিয়ে কলকাতা, সুতানাটি এবং গোবিন্দপুর, এই 3টি গ্রাম নিয়ে কলকাতা নগরীর গোড়াপত্তন। এভাবেই ইংরেজদের উত্থানের শুরু। লেকচারটি বা নোটটি তোমাদের সামনেই রইল অনলাইন ক্লাসে, যখন ইচ্ছে তোমরা এসে এটি দেখে তোমাদের যত কনফিউশন আছে দূর করে যেতে পারবে। আর কোনো কিছু যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের সেই সমস্যার কথা বা না বুঝার কথা বিষয়টি উল্লেখ করবে। আমরা তোমাদের সারা শব্দটা অনলাইন ক্লাসে কমই পাচ্ছি, কিন্তু আমরা চাই স্টুডেন্টরা তোমরা আমাদের এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হও, এতে তোমাদের লেখাপড়াটাই কিন্তু বন্ধ হবে না, চালিয়ে যেতে পারবে। সময় মতো পরীক্ষা হলে সেখানেও তোমরা পার্টিসিপেট করতে পারবে। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।